আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, সন্ধ্যা ৭টার স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কারা কোন জায়গা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওতে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজি প্রশ্ন কিভাবে লিখবে উত্তর সহ দেখিয়ে দিব। এখানে ১ নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করে একেবারে ৯ নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে ১ থেকে ৯ নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আনসার করতে হয় সম্পূর্ণ সরাসরি হাতে কলমে উত্তর বের করে দেখিয়ে দিব তোমরা কিভাবে এখান থেকে উত্তরগুলো বের করবে। সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ১ ঘন্টার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ইংরেজির প্রথম পত্র নিয়ে আর কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন হবে না। সামনে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে। তোমার ইংরেজির দ্বিতীয় পত্রের সকল গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। সো যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা প্রথমে শুরু করব। এখানে ১ নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে ১ নাম্বার কোয়েশ্চেনটা আমরা শেষের দিকে করব। আমরা ২ নাম্বার থেকে শুরু করব। এই হচ্ছে তোমাদের ২ নাম্বার কোয়েশ্চেন। আমরা দেখি ২ নাম্বার কোয়েশ্চেনে কী রয়েছে। এখানে প্রথমে আমরা উপরে যা লেখা রয়েছে এটা একটু ভালো করে পড়ব। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য activities and achievement of নিশাত মজুমদার। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। তার মানে এখানে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের লেখাগুলো পড়ো, মেক এ ফ্লো চার্ট এবং একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দ্য অ্যাক্টিভিটিস কাজকর্ম অ্যান্ড অ্যাচিভমেন্ট এবং অর্জন নিয়ে অফ নিশাত মজুমদার। তার মানে এখানে একজন ব্যক্তির নাম লেখা রয়েছে নিশাত মজুমদার। এই নিশাত মজুমদারের অ্যাক্টিভিটিস অর্থাৎ কাজকর্ম এবং তার অর্জন নিয়ে একটি ফ্লো চার্ট লিখব আমরা, যেখানে এখান থেকে কিন্তু এখানে চলে আসছে ৩ নাম্বার, এটার সাথে এইটুকুও ৩ নাম্বার এবং এখানে সবশেষে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া রয়েছে 1 2 3 4 5 6। এখানে ৬টা পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে এবং এই ৬টা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। সো কীভাবে তৈরি করবে আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব সেভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে লিখবে। এখানে কিন্তু আমি লিখে রাখছি, এরকম তোমরা প্রথমে ভালো করে এই ফ্লো চার্টটা লিখবে। দেখেন এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 উপরে লিখলাম। তারপর এখান থেকে এরকম ৬টা পয়েন্ট তোমরা বানাবে, স্কেল দিয়ে ভালো করে সোজা করে ৬টা গড় তোমরা বানাবে। এগুলো একটু বড় করে, যাতে এই গড়গুলোতে 2টা লাইন লেখা যায় এরকম তোমরা একটু বড় করে এই গড়গুলো বানাবে। এবং এখানে প্রথমটা কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ১ নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে। এই যে প্রথমটা আমরা 2 3 4 5 6 এগুলো আমরা লিখবো। এখানে প্রথমটা যেভাবে লেখা রয়েছে সেভাবে একইভাবে লিখবো। যেমন এখানে লেখা রয়েছে বিকামিং এ স্পোর্টস আইকন, এখানে আমরা লিখবো বিকামিং এ স্পোর্টস আইকন। আমরা প্রথমটা লিখে দিলাম যেভাবে প্রশ্ন লেখা রয়েছে সেম একইভাবে। এখন আমরা বাকিগুলো কীভাবে লিখবো, এই ৬টা পয়েন্ট তোমরা কী সম্পর্কে লিখবে এটা অবশ্যই প্রশ্নের মধ্যে লেখা থাকবে। যেমন এই প্রশ্নের মধ্যে লেখা রয়েছে অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এই ব্যক্তির কাজকর্ম এবং তার অর্জন। যেমন কাজকর্ম এবং অর্জন কোনগুলা, যেমন স্কুলে ভর্তি, এইচএসসি পাস, ডিগ্রি পাস, তারপর চাকরি, তারপর কোনো পুরস্কার, এগুলো হচ্ছে এই ব্যক্তির অ্যাচিভমেন্ট। আমরা মূলত এগুলোই লিখব। যেমন এখান থেকে যদি আমরা পড়ার পর সবশেষে আমরা এখানে চলে আসবো। আসার পর দেখেন এখানে লেখা রয়েছে শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997। তার মানে শি কমপ্লিটেড, তিনি শেষ করেছেন, হার স্কুলিং, তিনি তার মাধ্যমিক বিদ্যালয় শেষ করেছেন, ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997, গার্লস হাই স্কুল থেকে 1997 সালে তিনি তার মাধ্যমিক অর্থাৎ হাই স্কুল পড়া শেষ করেছেন। সো আমরা এখান থেকে সম্পূর্ণ এটা লিখবো না, এটা হচ্ছে এই ব্যক্তির একটা অর্জন, যার কারণে আমরা এটা লিখবো। সো এখান থেকে আমরা সরাসরি এরকম না লিখে আমরা জাস্ট লিখবো পাস্ট এসএসসি ইন 1997। এখানে যেহেতু তিনি স্কুলিং শেষ করেছেন তার মানে তিনি এসএসসি এক্সাম শেষ করেছেন, এজন্য একটু টেকনিক্যাল এখানে লিখতে হবে পাস্ট এসএসসি ইন 1997। সো
সো দেখেন এখানে লেখা রয়েছে কিন্তু তিনি স্কুল শেষ করেছেন 1997 সালে। আমরা সরাসরি এটা না লিখে একটু টেকনিক্যালি লিখলাম যে তিনি এসএসসি পাস করেছেন 1997 সালে। তারপর আমরা 3 নম্বর পয়েন্টে কি লিখতে পারি, এখানে দেখেন পাস্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস স্কুল ইন 1999। তার মানে তিনি এইচএসসি পাস করেছেন 1999 সালে। আমরা এখানে লিখব পাস্ট এইচএসসি, এটা হচ্ছে তার আরেকটা অর্জন, পাস্ট এইচএসসি ইন 1999। তাহলে আমাদের 3টা পয়েন্ট লেখা শেষ। এখন আমরা 4 নম্বর পয়েন্ট লিখব। 4 নম্বর পয়েন্ট আমরা কী লিখব, এখানে দেখেন শি আর্নড হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং। তার মানে তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর, অর্থাৎ হিসাব বিজ্ঞানের উপর, অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর তিনি তার ডিগ্রি শেষ করেছেন। সো আমরা এতটুকু না লিখে শি আর্নড হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, এটা হচ্ছে তার একটা অর্জন এবং তার একটা কাজ যেটা তিনি অ্যাকাউন্টিংয়ের উপর লেখাপড়া করেছেন। সো আমরা এতটুকু না লিখে আমরা সরাসরি লিখব কমপ্লিটেড ডিগ্রিজ ইন অ্যাকাউন্টিং। completed degrees in accounting। আমরা এরকম লিখে দিব 4টা পয়েন্ট। তারপর আমরা 5 নম্বর পয়েন্টে কী লিখব, তারপর দেখেন এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যে কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যান্ড অ্যান অ্যাকাউন্টেন্ট। তিনি বর্তমানে কাজ করছেন ঢাকার ওয়াসায় অ্যাকাউন্টেন্টের উপর। তার মানে তিনি কাজ করছেন কোথায়, ওয়াসায়, এটা হচ্ছে তার একটা কাজ। আমরা এখান থেকে লিখব শি ওয়ার্ক অ্যাজ ওয়াসা, WASA, ওয়াসা, এরকম সিস্টেমে তোমরা লিখবে। তারপর সবশেষে আমরা লিখব এখানে তার আর কি কি কাজ রয়েছে, যদি আমরা এখান থেকে একটু খুঁজে বের করি। যেমন এখানে দেখেন 2012 লেখা রয়েছে, অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট স্পিক ইন দ্য ওয়ার্ল্ড এজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। তার মানে তিনি সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন 2012 সালে। তার মানে আমরা জানি সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন নিশাত মজুমদার, অর্থাৎ এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় তিনি কিন্তু উঠেছিলেন। এখানে আমরা একটু টেকনিক্যালি এখানে সরাসরি না লিখে আমরা লিখব ক্লাইম্বেড এভারেস্ট ইন 2012। তিনি 2012 সালে এভারেস্ট জয় করেন। আমরা এখান থেকে লিখব ক্লাইম্বেড এভারেস্ট ইন 2012, ক্লাইম্বেড এভারেস্ট in 2012, ক্লাইম্বেড এভারেস্ট ইন 2012। আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে তোমরা ফ্লো চার্ট খুব সহজে লিখতে পারবে। এখান থেকে একটু খুঁজে বের করবে কোথায় যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এখানে কোন কোন শব্দ রয়েছে এগুলো একটু চেঞ্জ করে তোমরা লিখবে। আশা করি এরকমভাবে 2 নম্বর কোয়েশ্চেনের আনসার লিখলে এখানে তোমাদের 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে 5 নম্বর, 5 মার্ক। তোমরা আশা করি 5 নম্বর খুব সহজে পেয়ে যাবে ইনশাল্লাহ। দিয়ে দিব 3 নম্বরে রয়েছে রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজ থেকে মূল যে বিষয়, মূল যে বক্তব্য, এই সামারিটা তোমাদেরকে লিখতে হবে। যেমন এখানে 10 লাইন রয়েছে, সাপোজ মনে করো 10 লাইন রয়েছে, তুমি সংক্ষেপে 2 থেকে 3 লাইনের মধ্যে একটা সামারি লিখবে এবং এটাই হচ্ছে এই প্যাসেজের মূল যে বিষয়, সেই মূল বিষয়টা তুমি এই সামারির মধ্যে তুলে ধরবে। এটাই হচ্ছে সামারি। এখানে তোমাদের 10 নম্বর দেওয়া রয়েছে, খুবই সংক্ষেপে তোমরা 10 নম্বর পেতে পারবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। এখানে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের সামারি আসতে পারে, তোমরা খুব সহজে আজকের এই ভিডিওটি দেখলে সামারি লিখতে পারবে এবং এখান থেকে ইনশাল্লাহ 10 নম্বর পাবে। একটু পর আমরা বাকি সকল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বাকি সকল কোয়েশ্চেনের আনসার কীভাবে লিখবে এটার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমে দেখব এখানে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলোর মধ্যে লেখক কী বোঝাতে চেয়েছেন এবং কোন বিষয় সম্পর্কে তিনি এই প্যাসেজটা লিখেছেন। 3 নম্বরে আমরা দেখব কি কি কাজ বা কার্যক্রম করা হয়েছে এই প্যাসেজের মধ্যে। সবশেষে আমরা দেখব এখানে আমরা কি কি শিখতে পারি, অর্থাৎ এই প্যাসেজের মাধ্যমে আমরা কি কি শিখতে পারি অথবা এখানে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শুরু করি। প্রথমে একটু পড়ব, ওই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন। আমরা টাকা খরচ করি বিভিন্ন কারণে, যেমন উই বাই ফুডস, খাদ্য কেনার ক্ষেত্রে, ক্লথস, কাপড় কেনার ক্ষেত্রে, অর এভরিডে এসেনশিয়াল,
এবং আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজে। পে ফর ডিফারেন্ট সার্ভিস, এন্টারটেইন পিপল, অর্থাৎ কী করার জন্য, বিনোদন করার জন্য অথবা ভ্রমণ করার জন্য অথবা সার্ভিস সেবা করার জন্য আমরা টাকা খরচ করি। ট্রাভেল টু প্লেস, অর্থাৎ ভ্রমণ করার জন্য। হেল্প, সাহায্য করার জন্য। আদার ইন নিড টু ইনভেস্ট ইন বিজনেস অ্যান্ড ডাজ স্পেন্ড মানি এভরিডে, আমরা প্রতিদিন বিভিন্ন কারণে কিন্তু টাকা খরচ করি। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইন এ পার্ট অফ আওয়ার লাইফ, এই টাকা খরচ করা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। সো এখান থেকে আমরা কি বুঝলাম যে এখানে কী সম্পর্কে এই প্যাসেজটা আসছে। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে এটা টাকা সম্পর্কে আসছে। টাকা আমরা কিভাবে খরচ করি, কোন কোন কাজে খরচ করি, এই টাকাটা খরচ করা আমাদের জন্য কতটুকু উপকারী এবং কতটুকু ক্ষতিকারক, এতটুকু কিন্তু আমরা এই পেজটা পুরো বুঝতে পেরেছি। সো এর ভিতর থেকে কিন্তু আমরা এই সামারিটা লিখব। যেমন আমি এখান থেকে লেখা শুরু করি। এখানে প্রথমে তোমরা এদিকে রুল দিবে, এখানে লিখবে আনসার টু দ্য question number 3, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 লেখার পর এখান থেকে আমরা যেরকম প্যারাগ্রাফ যেভাবে আমরা লিখি এরকম সেম প্যারা আকারে কিন্তু লিখবে। এখানে আলাদা আলাদা করে কোনো শব্দ লিখবে না, এখানে সেম লাইন বাই লাইন লিখে যাবে। যেমন এখানে প্রথমে আমরা বুঝতে পারি এটা কী সম্পর্কে আসছে, টাকা খরচ করা সম্পর্কে। সো আমরা লিখব উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন। সো আমরা এটা সরাসরি এরকম না লিখে লিখব উই স্পেন্ড মানি, we spend money for many reason। এখানে লেখা রয়েছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, আমরা এখানে লিখব উই স্পেন্ড মানি ফর মেনি রিজন, আমরা বিভিন্ন কারণে টাকা খরচ করে থাকি। এখন এখানে দেখেন আমরা কোন কোন কারণে আমরা এই টাকাগুলো খরচ করে থাকি, এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যদি এই টাকাটা ভালো কাজে ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো, আর যদি এটা খারাপ কাজে আমরা ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকারক। সো এটাই আমরা এখন লিখব। যেমন এখানে লিখেছে ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, এই টাকা খরচ করা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এখন যদি আমরা এই টাকাটা শুধুমাত্র খরচ করি তাহলে কি হবে, আমাদের ক্ষতি হবে যদি আমরা ভালো কাজে এই টাকাটা ব্যয় না করি। সো আমরা এখানে লিখতে পারি গুড স্পেন্ডিং ইজ ওকে, গুড স্পেন্ডিং ইজ ওকে, ওভার স্পেন্ডিং is harmful। এটা হচ্ছে আমাদের এই প্যাসেজের মেইন আইডিয়া হচ্ছে ভালো, গুড স্পেন্ডিং ইজ ওকে, তার মানে দরকার মতো খরচ করা ভালো, ওভার স্পেন্ডিং ইজ হার্মফুল, কিন্তু বেশি বা অপ্রয়োজনীয় খরচ এটা হচ্ছে ক্ষতিকারক। সো আমরা এটা লিখে দিলাম, এটা হচ্ছে মেইন আইডিয়া এই প্যাসেজের। তারপর দিকে আমরা কী লেখা যায়, স্পেন্ডিং মে মেক্স আস হ্যাপি or unhappy depending on how and why we spend। বলছে যে স্পেন্ডিং মে, এই টাকাগুলো খরচ করা, মেক আস হ্যাপি, আমাদেরকে খুশি রাখতে পারে অথবা সুখে রাখতে পারে, ওর আনহ্যাপি অথবা অসুখী রাখতে পারে। ডিপেন্ডিং, এটা নির্ভর করে, অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা যে টাকাগুলো খরচ করি এটা আমাদের উপর নির্ভর করে। এই টাকাগুলো খরচ করার মাধ্যমে আমরা হ্যাপিও থাকতে পারি আবার আনহ্যাপিও থাকতে পারি, এটা নির্ভর করে আমরা কিভাবে এবং কোন কাজে এই টাকাগুলো ব্যয় করছি। সো আমরা এখান থেকে লিখতে পারি, তার মানে যদি আমরা এখান থেকে টাকাগুলা ভালো কাজে ব্যবহার না করি তাহলে কি হবে, এটা আমরা লিখব যে যদি আমরা ওভার স্পেন্ডিং করি তাহলে এখানে হবে ওভার স্পেন্ডিং causes stress, doubt, debt, family problem। তো আমরা এখানে বলছি ওভার স্পেন্ডিং কজ স্ট্রেস, ডেপ্ট, ফ্যামিলি প্রবলেম। তার মানে যদি আমরা এটা অপ্রয়োজনীয় খরচ করি তাহলে এটা আমাদের পরিবারে অশান্তি ও মানসিক সমস্যা আনতে পারে। তারপর দেখে আমরা এখানে আর কী কী গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে পারি।
যেমন এখান থেকে যদি আমরা পড়তে এখানে আসবো আননেসেসারি স্পেন্ডিং ইজ স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস সাম ব্যাড ইফেক্ট, আমরা এটা লিখে ফেলেছি। যেমন এখানে একটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, দেখেন অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। এখানে বলছে নাও এডে বর্তমানে কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন স্টোর অর ইন অ্যাডভার্টাইজমেন্ট ইন ওয়ে দ্যাট দে ক্রিয়েট এ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম। তার মানে এখানে বিভিন্ন কনজিউমার যারা রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, বিভিন্ন স্টোর রয়েছে, দোকান রয়েছে, তারা তাদের পণ্যগুলা অ্যাডভার্টাইজ অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে আমাদের কাছে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু তারা বিক্রি করতেছে। সো এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট, এখান থেকে আমরা লিখব। সো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা কারণ, এখান থেকে আমরা লিখতে পারি people buy unnecessary things due to ads। এটা আমরা সংক্ষেপে লিখলাম যে পিপল বাই জনগণ ক্রয় করে আননেসেসারি থিংস ডিউ টু অ্যাডস, এই অ্যাডস থেকে মানুষ অপ্রয়োজনীয় জিনিসগুলো কী করে ক্রয় করে, এটা আমরা লিখে দিলাম। তারপর এখানে আমরা লিখতে পারি সবশেষে আমরা কি লিখতে পারি, এখানে সবশেষে বলছে উই অল নিড টু বি কেয়ারফুল, আমাদের সবাইকে এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে। সো আমরা এখানে সবশেষে লিখতে পারি উই শুড বি কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল। এখান থেকে আমরা 5টা বাক্য দিলেই কিন্তু আমাদের এই যে সামারি, এই সামারিটা লেখা কমপ্লিট হয়ে যাবে। যেমন এখানে লিখেছি ওই স্পেন্ড মানি ফর মেনি রিজন, একটা গুড স্পেন্ডিং ইজ ওকে, ওভার স্পেন্ডিং ইজ হার্মফুল, এই হচ্ছে 2টা। ওভার স্পেন্ডিং কোজ স্ট্রেস ডেপ্ট ফ্যামিলি প্রবলেম, এই হচ্ছে 3টা। ফ্যামিলি পিপল বাই আননেসেসারি থিংস ডিউ টু অ্যাডস, এতে 4টা, এবং উই শুড বি কেয়ারফুল, এই হচ্ছে 5টা। আশা করি বুঝতে পেরেছো। এভাবে খুব সহজে তোমরা 3 নাম্বার যে সামারি আসবে এই সামারিটা লিখে দিবে এবং ইনশাআল্লাহ এখান থেকে তোমরা খুব ভালো নম্বর পাবে। এখানে 4 নাম্বার কোয়েশ্চেনে তোমাদের রয়েছে রেড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। There are more words than necessary. Make any grammatical change if necessary. সো এখানে দেখতে পাচ্ছেন একটা শূন্যস্থান দেওয়া রয়েছে। এখানে উপরের যে শব্দগুলো রয়েছে এই বক্সের শব্দগুলো এখানে শূন্যস্থানে বসে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। এটা মোটামুটি সহজ রয়েছে। সো এটা কীভাবে করবে সেটা দেখে দিচ্ছি আজকের এই ভিডিওতে। একটু পর বাকি যে সকল কোয়েশ্চেন রয়েছে সকল কোয়েশ্চেনের আনসার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখানে প্রথমে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, যেহেতু আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে আনসার করব। এখানে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। এখানে দেখেন 4 নম্বরে রয়েছে এ থেকে 4 নম্বরে এ থেকে জে পর্যন্ত রয়েছে, তার মানে এখানে মোট 10টা রয়েছে। আমরা এখান থেকে এ থেকে জে পর্যন্ত লিখব, এ, তারপর বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। আমরা এখানে 10টা লিখলাম। লেখার পরে এখন আমরা লেখা স্টার্ট করব। এখান থেকে প্রথমে দেখেন এগুলা ফিল আপ করতে হলে প্রথমে আমাদেরকে একটু শব্দার্থ সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন এখানে লেখা রয়েছে কি আওয়ার বুকিশ নলেজ বিকামস, আমরা বইয়ের জ্ঞানকে কখন ব্যবহার করতে পারি, আমরা বইয়ের জ্ঞানকে কখন ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমরা কোনটা বসালে এটা সঠিক হতে পারে। এখান থেকে দেখেন রয়েছে বিভিন্ন ওয়ার্ড রয়েছে। এখানে যে প্র্যাকটিক্যাল, তার মানে যখন আমরা এটা বাস্তবে প্রকাশ করতে পারি তখন আমরা এটাকে বইয়ের জ্ঞানকে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, যখন আমরা এটাকে বাস্তবে প্রয়োগ করতে পারি। আওয়ার বুকিশ নলেজ বিকামস প্র্যাকটিক্যাল হোয়েন উই অ্যাপ্লাই ইন দ্য, এখানে কী হবে, কী লাইফ হবে, এখানে হবে রিয়েল লাইফ, তার মানে বাস্তব জীবনে। আওয়ার বুকিশ নলেজ বিকামস প্র্যাকটিক্যাল, আমরা আমাদের এই বইয়ের জ্ঞানকে বাস্তবিক করতে পারবো হোয়েন, যখন উই অ্যাপ্লাই ইট ইন দ্য রিয়েল লাইফ, যখন আমরা আমাদের বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে পারবো। তার মানে এখানে কি হবে, প্র্যাকটিক্যাল, এখানে হবে রিয়েল লাইফ। আমরা 2টা পেয়ে গেলাম। এখানে যদি একটু পড়ো তাহলে এখানে কী বসবে একটু তুমি নিজেই বুঝতে পারবে একটু চিন্তা করলে। তার মানে এখানে এ নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল, আর বি নাম্বার হচ্ছে রিয়াল,
রিয়াল। সো তারপর দেখি আমরা এখানে রয়েছে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ উই মিক্স উইথ ডিফারেন্ট, তার মানে মানুষের কোন দিক বোঝাচ্ছে, উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল, তার মানে বিভিন্ন ধরনের লোকজন রয়েছে। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তবিক জীবনে উই মিক্স, আমরা মিশি, উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল, তার মানে ডিফারেন্ট টাইপস অফ পিপল হবে, এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা মিশি। এটা একটু পড়লে বুঝতে পারবে, তার মানে এখানে রয়েছে এই ডিফারেন্ট টাইপস অফ পিপল, এখানে হবে টাইপস, TYPS, টাইপস। ডি নাম্বার, টাইপস অফ পিপল অ্যান্ড উই লার্ন দেয়ার, আমরা কি শিখি, ম্যানার্স, আচরণ, অ্যান্ড আদার থিংস, এবং বিভিন্ন জিনিস। তার মানে এখানে হবে উই লার্ন দেয়ার, এখানে হবে কি হবে কাস্টমস, উই লার্ন দেয়ার কাস্টমস, ম্যানার্স অ্যান্ড আদার থিংস, আমরা তাদের রীতিনীতি, আচরণ ইত্যাদি শিখি, আমরা তাদের কাস্টমস, রীতিনীতি, ম্যানার, আচরণ অ্যান্ড আদার থিংস, এবং এগুলো শিখি আমরা। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এখানে যদি আমরা একটু অর্থ তুলি তাহলে এখানে হবে উই লার্ন দেয়ার কাস্টমস, ম্যানার্স অ্যান্ড আদার থিংস, আমরা এখানে তাদের কাছ থেকে রীতিনীতি, আচরণ এগুলা শিখি, তার মানে এখানে হবে কাস্টমস। তারপর এখানে রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান, বিশ্ব কি, এই পৃথিবীটা কি, এই পৃথিবীটা হচ্ছে একটি বাস্তবতা, এখানে হবে রিয়ালিটি। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান রিয়ালিটি, পৃথিবীটা হচ্ছে একটি বাস্তবতা, তার মানে এখানে হবে রিয়ালিটি, REALITY, রিয়ালিটি। দ্য ওয়ার্ল্ড ইজ রিয়ালিটি। তারপর দেখেন ইফ উই কিপ আওয়ার আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, ইফ যদি উই কিপ আওয়ার আইজ, আমরা আমাদের চোখ, অ্যান্ড ইয়ার্স ওপেন, আমরা আমাদের চোখ এবং কান সবসময় খোলা রাখি, উই ক্যান লার্ন এ, আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা কতটুকু শিখতে পারি, উই ক্যান লার্ন এ লট অফ থিংস, এখানে হবে লট মানে প্রচুর, আমরা প্রচুর জিনিস শিখতে পারবো। হ্যাঁ, ইফ উই কিপ আওয়ার আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন উই ক্যান লার্ন এ লট অফ থিংস, এখানে লট হবে, তার মানে আমরা লট হতো কি প্রচুর, আমরা প্রচুর জিনিস শিখতে পারবো আমাদের চোখ এবং কান খোলা রাখলে, লট। জি নাম্বার হচ্ছে দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বিশ্বের বাহিরে, গিভস আস এ ওয়াইড স্কোপ অফ ড্যাশ অ্যান্ড, এখানে কি হবে, এখানে হচ্ছে যে বাহিরে থেকে আমরা কি পাই, হ্যাঁ, দ্য আউটসাইড ওয়ার্ল্ড, পৃথিবীর বাহিরে থেকে, উইথ গিভস আস এ ওয়াইড স্কোপ অফ, আমরা বাহির থেকে কী পাই, অভিজ্ঞতা পাই, তার মানে কী হবে এক্সপেরিয়েন্স, আমরা বাহির থেকে এক্সপেরিয়েন্স পাই, অভিজ্ঞতা পাই, এবং আরও কী পাই, এখান থেকে অভিজ্ঞতা পাই এবং আরও নলেজ, জ্ঞান পাই, তার মানে হবে এক্সপেরিয়েন্স অ্যান্ড নলেজ, তাহলে এখানে হবে অ্যান্ড নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ। তারপর যদি আমরা দেখি দ্য থিংস রিসিভড অ্যাট স্কুল অ্যান্ড কলেজ আর বাট এ, স্কুল কলেজ আমাদের শিক্ষা জীবনের একটি অংশ, কোন ধরনের অংশ, এখানে হচ্ছে দ্য থিংস রিসিভড অ্যাট স্কুল অ্যান্ড কলেজ আর বাট এ, স্কুল এবং কলেজ আমাদের শিক্ষার একটি অংশ, অফ আওয়ার এডুকেশন, শিক্ষার একটি অংশ, কোন ধরনের শিক্ষার অংশ, এটা হচ্ছে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি অংশ, স্কুল এবং কলেজ হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি অংশ, এখানে হবে বাট এ ইনস্টিটিউশন মানে প্রাতিষ্ঠানিক, এখানে আমরা লিখব ইনস্টিটিউশন। আশা করি বুঝতে পেরেছ। সব শেষে যদি আমরা দেখি এখানে লাস্টে লেখা রয়েছে কি উই ক্যান হ্যাভ এডুকেশন আউটসাইড ক্লাসরুম থ্রু এক্সপেরিয়েন্স, আমরা ক্লাসরুমের বাইরে কোন শিক্ষা পাই অথবা কোন ধরনের শিক্ষা পাই, আমরা ক্লাসরুমের বাইরে কোন ধরনের শিক্ষা পাই, এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা পাই, তার মানে আমরা
ব্যবহারিক যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো আমরা পাই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এখান থেকে প্র্যাকটিক্যাল লিখে, এই যে প্র্যাকটিক্যাল। উই ক্যান হ্যাভ প্র্যাকটিক্যাল এডুকেশন আউটসাইড ক্লাসরুম থ্রু এক্সপিরিয়েন্স। আমরা আমাদের অভিজ্ঞতার জন্য ক্লাসরুমের বাহিরে আমরা প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করি। এখানে হবে প্র্যাকটিক্যাল। আশা করি বুঝতে পেরেছো। এভাবে একটু যদি তোমরা চিন্তা করো তাহলে এখানে খুব সহজে এই যে 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে, এই 4 নম্বর কোয়েশ্চেনটা তোমরা আনসার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। এখানে সঠিক শব্দগুলো বসিয়ে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। এখানে যেমন 4 নম্বর কোয়েশ্চেনের উপরে বক্সে দেওয়া ছিল শব্দগুলা, কিন্তু 5 নম্বর কোয়েশ্চেনের উপরে বক্সে কোনো ধরনের শব্দ দেওয়া নেই। এখানে সম্পূর্ণ নিজে থেকেই এই শব্দগুলো দিয়ে ফিল আপ করতে হবে। সো কীভাবে করবে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথমে আমরা এই যে খাতাটা রয়েছে এখানে আমরা যেভাবে রুল দেই এভাবে রুলটা দিব। তোমরা অবশ্যই তোমাদের স্কেলের মাধ্যমে এই রুলটা দিয়ে দিবে। সো এখান থেকে আমি যেহেতু স্কেল নেই, আমি এখান থেকে এরকম রুলটা দিয়ে দিলাম। আচ্ছা, রুলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা 5 নম্বর কোয়েশ্চেন লিখবো, আমরা এখানে লিখবো, সুন্দর করে লিখবো, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5। এখান থেকে এরকম একটা টান দিব অথবা এখান থেকে 2টা টান দিতে পারো, কিন্তু এখানে ডিজাইন করা শুরু করবে না আবার। সো এখান থেকে আমরা এটা লিখলাম। লেখার পর এখান থেকে যেহেতু এ থেকে একেবারে জে পর্যন্ত লেখা রয়েছে, তার মানে এখানে 10টা রয়েছে। আমরা এখান থেকে লিখব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আমরা এখানে 10টা লিখে ফেললাম। এখন আমরা এখানে লেখা শুরু করব। আমরা কীভাবে এগুলো বুঝবো, যেমন এখান থেকে যদি আমরা পড়ি তাহলে এখানে আমরা একটু বুঝতে পারবো যে কীভাবে আনসারটা হতে পারে। আমরা এখান থেকে পড়ি, ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ। তার মানে আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটি সাধারণ ভাষা হচ্ছে কি, এটা হচ্ছে ইংলিশ। ইংরেজি হচ্ছে একটি সাধারণ ভাষা যেটা সকলের প্রয়োজনীয়। ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ, এই যে আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটা ভাষা রয়েছে, এই ভাষাটা সবার জন্য কি প্রয়োজনীয়, সবার জন্য প্রয়োজনীয়। তার মানে এখানে হবে নেসেসারি। ফর ইন্টারন্যাশনাল কমন কমিউনিকেশন এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি। তার মানে এটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। আমরা এখান থেকে প্রথমটা নেসেসারি লিখতে পারি। নেসেসারি আমরা এখানে প্রথমটা লিখতে পারি। তারপরটা দেখেন কি রয়েছে, দেয়ার আর মেনি। এখানে অনেক কি রয়েছে, ফর হুইচ ইংলিশ হ্যাজ অ্যাচিভ। তার মানে এখানে হবে দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজ ফর হুইচ ইংলিশ, যেখানে ইংরেজি। দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, ফর হুইচ ইংলিশ যেমন ইংরেজি। এখানে হবে দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজ, LANGUAGES, ল্যাঙ্গুয়েজেস, এস লিখতে হবে, এখানে বহুবচন হবে, সকল ভাষা বোঝানো হচ্ছে। তারপর যদি আমরা আসি সি নাম্বারে কী হচ্ছে, অ্যাচিভ দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, কী অর্জন করছে। এখানে এই ভাষাটা কী অর্জন করছে, ইংলিশ হ্যাজ অ্যাচিভ, ইংরেজি অর্জন করছে, দ্য অফ বিং দ্য ল্যাঙ্গুয়েজ, কী অর্জন করছে, মর্যাদা অর্জন করছে। ইংরেজি কী অর্জন করছে, ইংরেজি ভাষাটা মর্যাদা। তার মানে এখানে কী হবে, স্ট্যাটাস, মর্যাদা অর্জন করছে। এখানে বলছে নাও ইংলিশ হ্যাজ ড্যাশ দ্য ন্যাশনাল বর্ডার্স, ইংরেজি কী করছে, ন্যাশনাল বর্ডার কী করেছে, জাতীয় যে বর্ডারগুলো রয়েছে সেগুলো কী করেছে, পার করেছে। সো এখানে হবে ক্রসড, মানে পার হওয়া। নাও ইংলিশ হ্যাজ ক্রসড দ্য ন্যাশনাল বর্ডার্স টু, এখানে হবে ক্রসড, CROSSED, ক্রসড, মানে ইংরেজি পার করেছে আন্তর্জাতিক সকল বিষয়গুলো ও আন্তর্জাতিক সকল ভাষাগুলা। এখানে রয়েছে টু পিপল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, কোন মানুষগুলো অন্যান্য ভাষায় কথা বলে, এখানে হবে নন নেটিভ, NATIVE, নেটিভ।
তারপর যদি আমরা দেখি এফ নাম্বার কী রয়েছে, ড্যাশ প্রফেশন অফ ব্রিটিশ অর আমেরিকান অন দ্য আদার নেটিভ স্পিকার। এখানে কি বলছে, কাদের একার সম্পত্তি না, কাদের একার সম্পত্তি না। এখানে বলছে ড্যাশ প্রফেশন অফ ব্রিটিশ অর আমেরিকান অর আদার নেটিভ স্পিকার বাট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিলংস টু। এটা শুধুমাত্র একার সম্পত্তি না, যারা নেটিভ স্পিকার রয়েছেন, যেমন ইংরেজি এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, এটা একটি নেটিভ ভাষা, যেটা আমেরিকান এবং ব্রিটিশদের একটি নেটিভ ভাষা, তাদের একটি মাতৃভাষা। সো এটা হবে, এখানে কি হবে, এফ নাম্বার, এখানে হবে সোল, মানে একক ভাষা না, SOLE, সোল। এরকমভাবে তোমরা একটু খুঁজে বের করবে। সোলস দ্য বিলংস টু ড্যাশ পিপল, এখানে হচ্ছে কোন মানুষদের জন্য এই ভাষাটা। বাট এ ল্যাঙ্গুয়েজ দ্য বিলংস টু, কিন্তু এই ভাষাটা বিলংস করে পিপল, কোন ধরনের মানুষের, সকল মানুষের। যেহেতু এটা আন্তর্জাতিক ভাষা, এখানে হবে অল পিপল, সকল মানুষের, all. This phenomenon has led to a dash variety of English. এটা এই ইংলিশটা কতটুকু মানুষের জন্য, অথবা কতটুকু এটা লার্জ হয়েছে, কতটুকু বড় হয়েছে, এটা হচ্ছে ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড এই ভাষাটা ছড়িয়ে রয়েছে। সো এখানে হবে ওয়াইড, এইচ নাম্বার হচ্ছে WIDE, ওয়াইড। তারপর এখানে যদি আমরা আই নাম্বারটা দেখি, ভ্যারিয়েন্টিস হ্যাভ ড্যাশ হুইচ আর স্ট্রংলি, এখানে বলছে এটা কি হয়েছে, ভ্যারিয়াস হ্যাভ মোর অ্যান্ড মোর, ভ্যারাইটিস হ্যাভ হুইচ আর স্ট্রংলি, এখানে কি হবে, এখানে হচ্ছে ইমিগ্রেট, মানে উদ্ভব হয়েছে, ইংরেজি ভাষাটা খুবই শক্তিশালীভাবে উদ্ভব হয়েছে, এখানে হবে ইমিগ্রেট। যে নাম্বারটা হচ্ছে স্ট্রংলি ড্যাশ বাই দ্য প্রনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড আইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে হবে ইনফ্লুয়েন্সড, এখানে কি হবে, স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রনাউন্সিয়েশন, ইনফ্লুয়েন্সড। আশা করি বুঝতে পারছো তোমরা। এভাবে একটু বুঝে এগুলো লিখবে, আনসার করবে। আশা করি একটু বুঝে আনসার করলে মোটামুটি এখানে যে 10 নম্বর রয়েছে, 10-এর মধ্যে তোমরা 5 নম্বর পাবে ইনশাল্লাহ, যদি একটু বুঝে এই ওয়ার্ডগুলো বুঝে আনসার করতে পারো। প্রথমে এই যে রিয়ারেঞ্জ দেওয়া রয়েছে, এখানে 10টা সেন্টেন্স থাকবে, 10টি বাক্য থাকবে, অথবা 10টা লাইন থাকবে। এটা হয়তোবা যে কোনো একটা ঘটনা কিংবা যে কোনো ব্যক্তিকে নিয়ে লেখা হয়েছে। আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো এটা কোনো ঘটনা নাকি কোনো ব্যক্তির সম্পর্কে লেখা হয়েছে। যেমন এখান থেকে আমরা পড়ি, হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস, হি ওক আপ অ্যান্ড কট অফ দ্য টিফ, হাজি মোহাম্মদ মহসিন took him as another room and expand a box। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে হাজি মোহাম্মদ মহসিন সম্পর্কে কিন্তু এটা লেখা হয়েছে। আমরা হয়তো সকলেই ওনাকে চিনি অথবা ওনার সম্পর্কে জানি, হাজি মোহাম্মদ মহসিন। সো এখান থেকে আমরা শুরু করব। আমরা প্রথমে দেখব যে এখানে এই ব্যক্তির নাম কোথায় দেওয়া রয়েছে, অথবা সেই ব্যক্তির জন্মসাল কিংবা কোনো পদবি এগুলো দেওয়া রয়েছে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তির কোনো জন্মসাল দেওয়া নেই। তার মানে এখানে দেখবো হাজি মোহাম্মদ মহসিন এই নামটা কোন কোন জায়গায় রয়েছে। যেমন এখানে ই নাম্বারে রয়েছে, তারপর আই নাম্বার রয়েছে। এই দুই লাইনের মধ্যে কোন লাইন প্রথমে হতে পারে? হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। তার মানে এখানে বলছে হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন দয়ালু ব্যক্তি। এবং এখানে হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন টুক হিম অ্যাজ অ্যানাদার রুম অ্যান্ড ওপেন্ড এ বক্স। তারা বলছে হাজি মোহাম্মদ মহসিন তাকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন এবং একটি বাক্স খুললেন। সো এটা কিন্তু হবে না। তার মানে এখানে প্রথমে হবে আই নাম্বার, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, এটা হবে। আমরা এটা কীভাবে লিখবো? সো আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে এরকম একটা রুল দিব, স্কেল দিয়ে অবশ্যই তোমরা রুল দিবে, তোমাদের পরীক্ষা খাতায় সোজা করে রুল দিবে। এখানে উপরের দিকেও স্কেল দিয়ে অবশ্যই সোজা করে রুল দিবে। এখানে লিখবে answer to the question number 6।
যেহেতু আমরা 6 নাম্বার লিখবো রিঅ্যারেঞ্জ, আমরা এখানে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। এখন আমরা এখান থেকে একটা বক্স তৈরি করব, এরকম একটা বক্স তৈরি করব যেখানে স্কেল দিয়ে সোজা করে বক্সটা দিবে, 10টা ঘর থাকবে, এরকম একটা, এদিকে হবে 2টা ঘর এবং এদিকে হবে 10টা ঘর। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। সো দেখেন এখন আমরা চলে আসবো প্রশ্নের মধ্যে। এখানে আমরা কি পেয়েছিলাম যে আমাদের প্রথমটা হচ্ছে আই নাম্বার, হাজি মোহাম্মদ মহসিন ইজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন খুবই দয়ালু ব্যক্তি। তাহলে এটা আমরা প্রথমে লিখতে পারি আই নাম্বার। তাহলে এখানে হবে 1, এটা হবে আই। তারপর আমরা কি লিখতে পারি? হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডস। আমরা এরপর লিখতে পারি যে হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডস, তিনি তার দয়ালু স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন। তার মানে এখানে এই প্রথমে ব্যক্তির নামটা লিখে থাকলো, তিনি ছিলেন একজন খুবই দয়ালু ব্যক্তি। তারপর এখানে হচ্ছে তিনি তার দয়ার জন্য মানুষের কাছে পরিচিত ছিলেন। তার মানে আমরা স্বাভাবিক বুঝতে পারি এখান থেকে এর পরের লাইন হবে এই এ নাম্বার, হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস। তার মানে 2 নাম্বার হবে এ নাম্বার। তারপর দেখে আমরা 3 নাম্বার কি হবে? 3 নাম্বার কি হতে পারে? দ্য ম্যান সেড, লোকটি বলল, এটা কিন্তু হবে না। হি ডোনেট দ্য থিফ সাম মানি টু স্টার্ট এ বিজনেস, এটা হবে না। এখান থেকে হচ্ছে হি হেল্প দ্য পুয়ার ম্যান টু হেল্পলেস পিপল। আচ্ছা, এটা একটু পর। এখানে হচ্ছে এ থিফ এন্টার্ড হিজ বেডরুম ওয়ান নাইট, একদিন রাতে একজন চোর তার বিছানায় অথবা শয়নকক্ষে প্রবেশ করে। সো এটা হবে, আমরা হয়তো এই গল্পটা অনেকেই জানি, এ থিফ এন্টার্ড হিজ বেডরুম ওয়ান নাইট, জি নাম্বার হতে পারে। তারপর হচ্ছে ই নাম্বার কি? এখানে আমরা 4 নাম্বারে কি লিখতে পারি? 4 নাম্বার লিখতে পারি যখন এই চোরটা ঢুকলো তখন তিনি কি করলেন? এখান থেকে হবে হি ওক আপ অ্যান্ড কোট হোল্ড অফ দ্য থিফ, তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং চোরকে ধরে ফেললেন। তাহলে এখানে বলছিলাম যে একজন চোর তার শয়নকক্ষে ঢুকেছিল এবং এরপর হি ওক আপ, তিনি জাগ্রত হলেন, অ্যান্ড কোট হোল্ড টু দ্য থিফ, এবং চোরটিকে ধরে ফেললেন। তার মানে এই লাইন এরপর হবে বি নাম্বার। তারপর আমরা কি লিখতে পারি? এরপর এই লোকটিকে ধরার পর লোকটি কী বলল? এখান থেকে লোকটি বলছে কি বলল লোকটি? দ্য ম্যান সেড, এই যে দ্য ম্যান সেড, লোকটি বলল, স্যার আই এম ভেরি পুয়ার, আমি খুবই দরিদ্র। সো আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস, আমার ঘরে কোনো খাবার নেই, এটা বলল এই চোরটি। তার মানে এখানে তিনি ছিলেন খুবই দয়ালু, তারপর তিনি দয়ার জন্য পরিচিত ছিলেন। একদিন রাতে তার ঘরে চোর ঢুকলো, তিনি চোরটিকে ধরে ফেললেন। তারপর চোরটি কী বলল? যে স্যার আমি খুবই দরিদ্র, আমার ঘরে কোনো খাবার নেই। সো এখানে এইচ নাম্বারটা এরপর হবে। তারপর যদি আমরা দেখি 6 নাম্বারটা কি হবে? যখন এই লোকটি বলল যে আমি খুবই দরিদ্র, হ্যাঁ, আমার ঘরে কোনো খাবার নেই, তখন তিনি কি বললেন অথবা তিনি কি করলেন? এখানে হি টুক পিটি অন দ্য পুয়ার ম্যান, তিনি এই গরিব লোকটির প্রতি দয়া দেখালেন। তার মানে এটা হবে, যখন সে বলল যে আমার ঘরে কোনো খাবার নেই, তখন তিনি এই লোকটির প্রতি দয়া দেখালেন। হি টুক পিটি অন দ্য পুয়ার ম্যান, এখানে সি নাম্বারটা হবে। তারপর কি হবে আমরা একটু দেখি। 7 নাম্বার, দয়া দেখানোর পর কি হলো? এখানে হাজি মোহাম্মদ মহসিন took him to another room and opened a box. হাজি মোহাম্মদ মহসিন তাকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন এবং একটি বাক্স খুললেন। তার মানে তিনি এই ব্যক্তির প্রতি কীভাবে দয়া দেখালেন? তিনি তাকে, এই চোরটিকে অন্য একটি রুমে নিয়ে গেলেন এবং একটি বাক্স তার সামনে খুলে দিলেন। তার মানে ই নাম্বারটা এরপর হতে পারে। এই বাক্সটা খুলে দেওয়ার পর কী হলো? হ্যাঁ, এখানে যদি আমরা দেখি কোনটা হতে পারে। দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি, এই বক্সটি ছিল স্বর্ণ এবং টাকায় পরিপূর্ণ, এটা হতে পারে এই ডি নাম্বার। এরপর লাইন হতে পারে ডি নাম্বার।
তারপর দেখেন আমরা দেখি এরপর কী হতে পারে। তারপর এই বাক্সটা যখন স্বর্ণ এবং টাকায় পরিপূর্ণ ছিল, এরপর কী হবে, হি হেল্প দ্য পুয়ার ম্যান। আচ্ছা, এটা নিয়ে এই যে লাস্টটা হচ্ছে হি ডোনেটেড দ্য থিফ সাম মানি টু স্টার্ট এ বিজনেস। তিনি চোরকে একটি ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা দান করলেন। তার মানে তিনি এই বাক্সটা খোলার পর চোরকে একটি ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা দান করলেন। এখানে হবে যে নাম্বার। এবং সব শেষে কি হবে, লাস্টে কোনটা বাকি রয়েছে, শেষে হচ্ছে হি হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস পিপল উইথ ফুড অ্যান্ড ক্লথস। তিনি গরিব এবং অসহায় মানুষের খাবার ও কাপড় দিয়ে সাহায্য করতেন। তার মানে এই এফ নাম্বারটা হবে সবশেষে। এভাবে তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে এই গল্পে কোন লাইন প্রথমে, কোন লাইন শেষে হবে, এরপর কোন লাইন হবে, এরকমভাবে বুঝে তোমরা এগুলো আনসার করবে। এখন ফাইনালি লেখা স্টার্ট করব। এখান থেকে আমরা যখন লেখা স্টার্ট করব, এখানে আমরা কীভাবে লিখব, যেমন আমরা লিখব এখানে 1, এখানে হচ্ছে 1, এরকমভাবে আমরা লেখা শুরু করতে পারি। এরপর আমরা এখানে লিখব এই যে আই নাম্বার, এটা হচ্ছে আই নাম্বার। হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। লিখলাম। তারপর আমরা লিখবো এখানে 2A, অথবা এগুলো লেখার প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমরা উপরে লিখেছি। এখান থেকে শুধুমাত্র আমরা জাস্ট লাইন বাই লাইন লিখে যাব। এরপর কী রয়েছে, 2 নাম্বার হচ্ছে এ, আমরা এ নাম্বার লিখবো। হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস। এখানে লিখবো হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস, ফুল স্টপ দিব। 3 নাম্বার হচ্ছে জি, এখানে 3 নাম্বার হচ্ছে জি নাম্বার। এ thief entered his bedroom one night. A thief entered his bedroom one night. এরকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা এরকমভাবে লিখে দিব। লিখে দিয়ে আসলে ইনশাল্লাহ তোমরা রিয়ারেঞ্জে 10 নম্বরের মধ্যে ইনশাল্লাহ 7 থেকে 8 নম্বর খুবই সহজে পেয়ে যাবে, যদি এগুলো একটু সঠিকভাবে লিখে আসতে পারো। গ্রাফ চার্ট অথবা পাই চার্ট আসবে, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব, এখানে দেখতে পাচ্ছ একটি গ্রাফ চার্ট দেওয়া রয়েছে। এটা তোমাদের 7 নম্বর কোয়েশ্চেন আসবে, যেখানে তোমাদের 15 নম্বর থাকবে। এটা কীভাবে তোমরা সম্পূর্ণ লিখবে, কীভাবে আনসার করবে, শুধুমাত্র এই একটা গ্রাফ চার্ট শিখলে, এটার যে ফরম্যাট, এটার যে সিস্টেম, এই সিস্টেমটা শুধুমাত্র জানা রাখলে যে কোনো ধরনের গ্রাফ চার্ট তোমাদের পরীক্ষায় আসলে খুব সহজে লিখতে পারবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে পাই চার্ট লিখবে। এখানে পাই চার্ট রয়েছে, এটা হচ্ছে পাই চার্ট। এটা তোমরা কীভাবে লিখবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গ্রাফ চার্ট নিয়ে। তোমাদের পরীক্ষায় হয়তো বা গ্রাফ চার্ট আসবে অথবা পাই চার্ট আসবে, যে কোনো একটা আসবে। সো তোমরা দুইটাই কিন্তু খুবই সহজে আনসার করতে পারবে, এবং এগুলো আনসার করতে খুবই ভালো লাগে। এবং এখানে যে সিস্টেমটা দেখিয়ে দিব, খুবই সহজ সিস্টেম, খুবই সুন্দরভাবে এই চিত্রের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি সম্পূর্ণ লিখতে পারবে। সো আমরা শুরু করি। এখানে আমরা প্রথমে প্রশ্নটা হাতে নিয়ে উপরে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা একটু ফলো করব। দেখি এখানে কি বলছে। এখানে তারা বলছে যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010। তার মানে এখানে তারা এই গ্রাফের মধ্যে বাংলাদেশের সাক্ষরতার হার 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতার হার তারা তুলে ধরেছে। কত সালে কত পার্সেন্ট সাক্ষরতার হার ছিল এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ডেসক্রাইব দ্য গ্রাফ, এই গ্রাফটি বর্ণনা করো ইন অ্যাটলিস্ট 200 ওয়ার্ডস, সর্বনিম্ন 200 শব্দের মধ্যে এই গ্রাফটি বর্ণনা করো। ইউ শুড হাইলাইট দ্য ইনফরমেশন অ্যান্ড রিপোর্ট দ্য মেইন ফিচার
গিভ ইন দ্য গ্রাফ। এই গ্রাফের যে সকল তথ্য রয়েছে এই সকল তথ্য নিয়ে একটি গ্রাফ চার্ট তৈরি করতে হবে। সো কীভাবে তৈরি করতে হবে আমরা স্টার্ট করি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই গ্রাফ চার্টটা কিন্তু এখানে অঙ্কন করেছি। এখানে তোমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট আঁকার প্রয়োজন নেই। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে গ্রাফ চার্ট আঁকবো কিনা, এই চিত্রটা আঁকবো কিনা। তোমাদের চিত্রটা আঁকার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র এখানে বোঝার জন্য এবং বোঝানোর জন্য এই চিত্রটা অঙ্কন করেছি, যাতে আমার সামনে চিত্রটা থাকে এবং নিচের এই যে লেখাগুলো রয়েছে এই লেখাটুকু তোমরা জাস্ট লিখে দিবে, এই চিত্রের সাথে মিল রেখে লেখাটুকু লিখে দিবে। সো আমরা শুরু করি। প্রথমে উপরে তোমরা এখানে লিখবে দ্য গ্রাফ বিলো শোজ, এই গ্রাফে দেখানো হয়েছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু, এখানে বলছে যে 1995 টু 2010, এখানে লিখে দিবে। ডেসক্রাইব দ্য চার্ট, এই গ্রাফটি বর্ণনা করা হলো, এই চার্টটি বর্ণনা করা হলো। সো এখানে দেখেন এই যে আমি লিখেছি দ্য গ্রাফ বিলো শোজ, এতটুকু পরিবর্তন হবে না, সবসময় একই থাকবে। দ্য গ্রাফ বিলো শোজ এতটুকু সবসময় একই থাকবে। তারপর লিখবে এখানে যে বিষয়টা, যেমন এখানে কোন বিষয়টা সম্পর্কে আসছে, লিটারেসি রেট অফ বাংলাদেশ, লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার এই সম্পর্কে কিন্তু আসছে। সো এই জন্য আমি এখানে লিখেছি দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম, এখানে কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা অবশ্যই লিখে দিবে। ডেসক্রাইব দ্য গ্রাফ, গ্রাফটা বর্ণনা করা হলো। তারপর চিত্র আঁকার প্রয়োজন নেই, এখান থেকে লেখা শুরু করবে। এখানে প্রথমে উপরে হেডলাইনটা লিখবে, যেমন এটা কি সম্পর্কে, লিটারেসি রেট অফ বাংলাদেশ সম্পর্কে আসছে, যার কারণে আমি এখানে হেডলাইন লিখেছি লিটারেসি রেট অফ বাংলাদেশ, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। তারপর দেখেন এখান থেকে আমরা লেখা স্টার্ট করব। আমরা প্রথমে কি লিখব, দ্য গ্রাফ শোজ, এই গ্রাফে দেখানো হয়েছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাক্ষরতার হার ফ্রম 1995 টু 2017। এই গ্রাফে দেখানো হয়েছে বাংলাদেশের সাক্ষরতার হার 1995 সাল থেকে 2017 সাল পর্যন্ত, 1995 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতার হার, এটাই কিন্তু এই গ্রাফে দেখানো হয়েছে। তারপর লিখবেন দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি রেট, তার মানে এখানে সর্বোচ্চ লিটারেসি রেট কত সালে রয়েছে এবং কত পার্সেন্ট রয়েছে এটা আমরা লক্ষ্য করব। এখানে যদি আমরা দেখি সবচেয়ে বেশি রয়েছে এখানে, তার মানে 2017 সালে সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল 72.3%। সো এখানে আমরা লিখব দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি রেট ওয়াজ ইন 2017, তার মানে 2017 সালে সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল, অ্যান্ড দ্য লোয়েস্ট অ্যামাউন্ট, এবং সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল 1995 সালে, দেখতে পাচ্ছেন মাত্র 38.1%। অ্যান্ড দ্য লোয়েস্ট মানে সর্বনিম্ন, অ্যামাউন্ট অফ লিটারেসি রেট ওয়াজ 1995, তার মানে 1995 সালে এটা সর্বনিম্ন ছিল সাক্ষরতার হার। তার মানে আমরা প্রথমে লিখব সর্বোচ্চ সাক্ষরতার হার, তারপর সর্বনিম্ন সাক্ষরতার হার লিখে দিব। ইন 1995 দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওয়াজ, যখন 1995 সালে বাংলাদেশের সাক্ষরতার হার ছিল তখন কত পার্সেন্ট ছিল, এখানে লিখব ওয়াজ 38.1%, তার মানে যখন সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল 1995 সালে তখন এখানে কত পার্সেন্ট ছিল, 38.1%, এটাই কিন্তু আমরা লিখেছি। ইন 1995 দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওয়াজ 38.1%। এর পরবর্তী 5 বছরে কি হয়েছে দেখেন, 1995 থেকে 2000 পর্যন্ত পরবর্তী 5 বছরে এটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে পরবর্তী 5 বছরে সর্বনিম্ন থেকে একটু বেড়েছে, আমরা এটাই লিখবো এখানে। আফটার 5 ইয়ার্স, পরবর্তী 5 বছরে লিটারেসি রেট ইনক্রিজড, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে বাই 17.1%, তার মানে পরবর্তী 5 বছরে এখানে এই 1995 থেকে 2000 সাল পর্যন্ত পরবর্তী 5 বছরে এখান থেকে এখানে 17.9% সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। সো এখান থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে বুঝতে পারবো, যেমন 56% থেকে আমরা 38.1% যদি মাইনাস করি তাহলে আমরা দেখতে পারবো এখানে 17.9% ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড স্টুড এট 56 ইন 2000, এবং তখন 2000 সালে সাক্ষরতার হার ছিল 56%, 56%। ওই দিন তারই মধ্যে 5 ইয়ার্স 2005, এর পরবর্তী 5 বছরের মধ্যে দ্য লিটারেসি রেট সাডেনলি, সাক্ষরতার হার হঠাৎ করে গ্রো ডাউন, তার মানে সাক্ষরতার হার কমে আসলো
47.9%। তার মানে এর পরবর্তী 5 বছরে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত পরবর্তী 5 বছরে সাক্ষরতার হার হঠাৎ করে কমে গেল 47.9%। তার মানে আমরা বিস্তারিত এটা বর্ণনা করছি 9%। সো তারপর লিখবেন ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশের সাক্ষরতার হার ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। যেহেতু এটা একবার কম ছিল, আবার বৃদ্ধি পেয়েছে, আবার কম, আবার কম, আবার বৃদ্ধি পেয়েছে, তারপর আবার বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে লিখতে পারি ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজিং ডে বাই ডে। তাহলে দিনের পর দিন বাড়ছে এবং কমছে। অ্যান্ড ইট ইজ ভেরি গুড ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি, এবং এটা আমাদের দেশের জন্য, আমাদের উন্নয়নশীল দেশের জন্য খুবই উপকারী, খুবই ভালো। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা এখানে যে গ্রাফ চার্ট আসবে, এই গ্রাফ চার্টটা বর্ণনা করে দিবে। এখানে তোমাদের গ্রাফ চার্টের নম্বর রয়েছে 15 নম্বর। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা এভাবে লিখে দিলে ইনশাল্লাহ এখানে 10 নম্বর পাবে। 7 নম্বর কোয়েশ্চেনে আসবে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, যে কোনো একটা আসবে। আমরা কিছুক্ষণ পূর্বে তোমাদেরকে একটা ভিডিওতে এই যে গ্রাফ চার্ট রয়েছে এটা কীভাবে অঙ্কন করবে, তোমাদের পরীক্ষায় এটা আসলে কীভাবে আনসার করবে সেটা দেখে দিয়েছিলাম। তোমাদের পরীক্ষায় হয়তোবা এই গ্রাফ চার্ট আসবে অথবা এই পাই চার্ট আসবে, যে কোনো একটা আসবে। সো তোমরা কীভাবে আনসার করবে, যারা দেখো না পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবং এই ভিডিওতে আমরা পাই চার্ট নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র একটা পাই চার্ট শিখলে তোমরা তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের পাই চার্ট আসলে খুব সহজে লিখতে পারবে। এখানে প্রথমে আমরা উপরে লিখব দ্য পাই চার্ট বিলো শোজ, এটা একটা পাই চার্ট। দ্য পাই চার্ট বিলো শোজ দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল। তার মানে এখানে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সাবজেক্টের যে চাহিদা এটা কিন্তু এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, ডেসক্রাইব দ্য চার্ট, এই চার্টটি বর্ণনা করা হলো। এখানে তোমরা চাইলে এটা আঁকতে পারো, না আঁকলে কোনো প্রবলেম নেই, আঁকার প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করেন যে এখানে চিত্রটা অঙ্কন করতে হবে কিনা, তোমাদের চিত্র অঙ্কনের কোনো প্রয়োজন নেই। জাস্ট এটা লিখবে উপরে, লেখার পর এখান থেকে লেখা শুরু করবে, এতটুকু। জাস্ট সিস্টেমটা মনে রাখবে। এখানে আমরা 4টা শব্দার্থ মনে রাখবো, হাইয়েস্ট সর্বোচ্চ, লোয়েস্ট সর্বনিম্ন, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ কমা। এই 4টা শব্দার্থ আমরা মুখস্থ রাখবো। এখন দেখেন আমরা শুরু করব দ্য পাই চার্ট শোজ দ্যাট, এই পাই চার্টে দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে এখানে লিখবে। দ্য পাই চার্ট শোজ দ্যাট, এই পাই চার্টে দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে আমরা এখান থেকে লিখব ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ সেকেন্ডারি স্কুল, এতটুকু আমরা লিখব এই শূন্যস্থানে। এরপর লিখব অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, এই পাই চার্ট অনুসারে টার্মস অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এই পাই চার্টে সর্বনিম্ন পার্সেন্টেজ দেওয়া রয়েছে 16%। দেখতে পাচ্ছেন এই পাই চার্টের সর্বনিম্ন পার্সেন্ট দেওয়া রয়েছে কত পার্সেন্ট, 16% সর্বনিম্ন। ইন ইংলিশ, কোন সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, এটা লিখে দিলাম। অ্যান্ড ইট ওয়াজ 16%, এবং যখন এটা ছিল 16%। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ 37%, এটা যখন সর্বনিম্ন ছিল, অন্যদিকে সর্বোচ্চ ছিল 37%, এটা ছিল সর্বোচ্চ। ইন ম্যাথমেটিক্স, কোন সাবজেক্টে, গণিতে, ম্যাথমেটিক্সে ছিল 37% সর্বোচ্চ। অ্যান্ড ইট ওয়াজ 37%, এবং যখন এটা ছিল 37%, ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ অ্যারাউন্ড 27%। সো এখান থেকে কমে, যেহেতু এটা কমেছে আমরা ইনক্রিজ লিখবো না, ডিক্রিজ লিখবো। ইট ডিক্রিজ 27%, এখান থেকে কমে 27% এসেছে কোথায়, সায়েন্সে, কোথায়, সায়েন্সে, টু 37%। তার মানে 37% থেকে 27%-এ কমে আসছে সায়েন্স এই সাবজেক্টটা। ওয়াজ 20% ইন 27%, তারপর 27%। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এখানে আমরা আলোচনা করলাম সর্বনিম্ন পার্সেন্ট হচ্ছে 16% ইংলিশে, তারপর সর্বোচ্চ হচ্ছে ম্যাথমেটিক্সে 37%, তারপর হচ্ছে সায়েন্সে 27%, বাংলার 20% আলোচনা করলাম। সো ইট ইজ ভেরি বিউটিফুল, সুতরাং এটা খুবই সুন্দর। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা খুব সহজে একটি পাই চার্ট লিখতে পারবে। এবং এখানে পাই চার্ট লিখলে ইনশাল্লাহ তোমরা এখানে যে 15 নম্বর রয়েছে, যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই 10 নম্বর পেয়ে যাবে। এখানে দেখেন 9 নম্বর কোয়েশ্চেনটা আমরা প্রথমে পড়ব। এখানে কি বলছে, সাপোজ ইউ আর রিয়া অথবা রিয়াজ, মনে করো তুমি রিয়া অথবা রিয়াজ, রিসেন্টলি ইউ হ্যাভ নোটিসড দ্যাট
Your younger brother Labib has become much addicted to Facebook. তুমি অদ্যব জানতে পেরেছো যে তোমার ছোটো ভাই লাবিব সে ফেসবুকে আসক্ত হয়েছে অথবা ইন্টারনেটে আসক্ত হয়েছে অথবা মোবাইল ফোনে আসক্ত হয়েছে। সো হিজ হেলথ ইজ ডিটেরিওরেটিং ডে বাই ডে। নাও রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার অ্যাডভাইসিং হিম টু এঙ্গেজ ইজ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড আউটডোর গেমস অর স্পোর্টস। তার মানে নাও রাইট এ লেটার, এখন তুমি একটি পত্র লিখো, টু ইয়োর ব্রাদার তোমার ভাইয়ের নিকট, অ্যাডভাইজিং মানে উপদেশস্বরূপ, হিম টু এঙ্গেজ ইন ফিজিক্যাল এক্সারসাইজ সে কীভাবে শরীর চর্চা করবে, অ্যান্ড আউটডোর গেমস অর স্পোর্টস এবং এই বিষয়গুলো নিয়ে তাকে উদ্বুদ্ধ করে একটি চিঠি লিখবে অথবা একটি পত্র লিখবে। সো এটা কীভাবে লিখবে? সো এখান থেকে তুমি লেখা শুরু করবে। প্রথমে উপরে তুমি ডেট লিখবে, ডেট লেখার পর এখান থেকে লিখবে ডিয়ার। ডিয়ার লেখার পর কার নাম লিখবে? তোমার যে ছোটো ভাই ব্রাদার তার নাম লিখবে। যেমন এখানে লাবিব দেওয়া রয়েছে, প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই লিখতে হবে। এখানে প্রশ্নের মধ্যে লাবিব দেওয়া রয়েছে, এখানে তুমি লিখবে ডিয়ার লাবিব, at first take my salam অথবা cordial love with the core of my heart. Hope you are well. I am also well by the grace of Allah. I received your letter yesterday. আমি তোমার চিঠি গতকাল পেয়েছি। In your letter you have wanted to know about, এখানে বিষয়ের নামটা লিখবে। তারপর লিখবে I am writing about it, আমি এই বিষয়টা সম্পর্কে লিখছি। সো এরকম যে বিষয়টা সম্পর্কে আসবে সেই বিষয়টা সম্পর্কে এই বিষয়ের নামটা এখানে লিখবে। তারপর এখানে এই বিষয়টা সম্পর্কে 2-1 লাইন লিখে দিবে। এখানে যে বিষয়টা আসবে সে বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরবে। সো এখানে এই বিষয়টা সম্পর্কে খুবই সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরবে। তারপর লিখবে নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর ইয়ঙ্গার প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়োর ইয়ঙ্গার্স। তারপর এখানে লিখবে ইয়োর লাভিং ব্রাদার, এখানে লিখবে কি ব্রাদার। যদি এই প্রশ্ন আসে তাহলে ব্রাদার, যদি কোনো ফ্রেন্ডের নিকট পাঠায় তাহলে এখানে ফ্রেন্ড লিখবে। তারপর এখানে তোমার নামটা লিখবে। এখানে ফ্রম এবং টু, ফ্রম হচ্ছে যে পাঠাবে সে হচ্ছে ফ্রম এবং যার কাছে পাঠানো হবে সে হচ্ছে টু। তাহলে ফ্রম তুমি পাঠাচ্ছ, এখানে তোমার নামটা লিখবে। তুমি যদি ছেলে হও তাহলে রিয়া, মেয়ে হলে রিয়া, ছেলে হলে রিয়াজ, মেয়ে হলে রিয়া লিখবে, নামটা লিখবে এখানে। তারপর এখানে ঠিকানা লিখবে। তারপর এখানে যার কাছে পাঠাবে তার নাম এবং ঠিকানা লিখবে। যেমন এখানে কার কাছে পাঠানোর কথা বলা হচ্ছে লাবিবের কাছে, এখানে লাবিবের নাম ঠিকানা সম্পূর্ণ দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে কিন্তু ব্রাদারের নিকট অর্থাৎ ভাইয়ের নিকট একটা পত্র কীভাবে পাঠাবে সেটা বলা হচ্ছে। এরকম বিভিন্ন বন্ধুর নিকট কীভাবে পত্র পাঠাবে সেটাও তুমি এখানে জাস্ট বিষয়গুলো চেঞ্জ করে পরিবর্তন করে খুব সহজে লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে। সকল আপডেট এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।